তোমাদেরকে আগে বলি। আমি প্রথমে আগে প্রেক্ষাপটটা বর্ণনা করি, এরপর ধীরে ধীরে রিডিং করি এবং সেইখানে যে সকল অপরিচিত শব্দ আছে সেগুলোর ব্যাখ্যা দেই। যদি সেগুলোর অর্থগত ব্যাখ্যা লাগে অর্থগত ব্যাখ্যা দিই। আর যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কাহিনী থাকে বা কোনো আলাদা প্রেক্ষাপট থাকে বা কোনো পৌরাণিক ব্যাপার থাকে, সেই কাহিনীগুলোকে বর্ণনা করে একটু বোঝানোর চেষ্টা করি। এবং লাস্টে হচ্ছে যে তোমাদের সবার কাছে আমি কিছু প্রশ্ন জানতে চাবো এবং আশা করি তোমরা সবাই সেটা রেসপন্স করবে। ঠিক আছে, তাহলে শুরু করি। আজকে আমরা পড়বো বই পড়া। বই পড়া লিখেছেন হচ্ছে প্রমথ চৌধুরী। উচ্চারণটা হবে প্রমথ, প্রমথ বলবো না। এমনকি তাকে যখন নাম ধরে ডাকা হতো তখন এইভাবেই ডাকা হতো, প্রমথ, প্রমথ চৌধুরী। আচ্ছা, তো এই প্রমথ চৌধুরী, উনার সাথে কিন্তু রবীন্দ্রনাথের একটা আহ, আহ, পূর্ব সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে প্রমথ চৌধুরী হচ্ছে রবীন্দ্রনাথের ভাইয়ের মেয়ের আহ, স্বামী। এবং প্রমথ চৌধুরী হচ্ছে যে বলা যায় বাংলা সাহিত্যে যে চলিত ভাষায় সাহিত্য রচনা, তার তার একটা অনেক বড় প্রভাব আছে এবং তিনি এর জনক বলা যেতে পারে। এমনকি তিনি হচ্ছে যে রবীন্দ্রনাথকে চলিত ভাষায় সাহিত্য চর্চার জন্য প্রভাবিত করেন। এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ তার যত উপন্যাস বা কবিতা আমরা দেখতে পাই, দেখা যাবে যে জীবনে একটা সময় পর্যন্ত তিনি সাধু ভাষায় লিখেছেন এবং পরবর্তীতে তিনি চলিত ভাষায় চলে গেছেন। তো এটার মধ্যে আর কি প্রমথ চৌধুরীর অনেক বড় একটা হাত আছে। তো লেখক পরিচিতি আহ তোমরা করে নিতে পারো। তিনি হচ্ছে যে আহ বীরবল ছদ্মনামে, প্রত্যেকটা সাহিত্যিকেরই এক একটা ছদ্মনাম ব্যবহার করা হতো। কারণ কি, এর কিছু সামাজিক প্রেক্ষাপট থাকে, যার কারণ হচ্ছে যে আহ, আচ্ছা সরি, আমি রেকর্ডিংটা অন করিনি। আচ্ছা, আচ্ছা, এটা অন করাই আছে। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, প্রত্যেক সাহিত্যিকেরই কিছু প্রেক্ষাপট অনুযায়ী কিছু ছদ্মনাম থাকে এবং ছদ্মনামগুলো তারা ব্যবহার করতে একরকম বাধ্যই হতো বলা যেতে পারে। কারণ হচ্ছে যে সামাজিক প্রেক্ষাপটগুলো এমন হতো যে তারা হয়তো তাদের আসল নামে ওই প্রবন্ধটা ছাপালে অথবা গল্প কবিতা ছাপালে দেখা যেত যে তাদের বিরুদ্ধে অনেক ধরনের কথা উঠতো, যার কারণ হচ্ছে যে ওদের সিকিউরিটি নিয়ে একটা সমস্যা থাকতো, নিরাপত্তা ব্যাহত হতো। তো মাঝে মাঝে তারা বিভিন্ন ধরনের আক্রমণের শিকারও হতো। তো ওই ছদ্মনামটা ব্যবহার করলে যিনি পাঠক, তিনি হয়তো সেখান থেকে ওই মেসেজটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ কি বার্তা লেখক পাঠাতে যাচ্ছেন পাঠকের কাছে, সেটা তো পেয়ে যাচ্ছে হয়তো। সেটা শুনে একটু রম্যরস পেল, অথবা দেখা যাচ্ছে যে সেটা তাদের ওই যে গোঁড়ামি ভাব বা অন্ধত্ব বা কোনো কিছু সম্পর্কে অজ্ঞতা, সেই জায়গায় আঘাত করলো, নিজের নাম পরিচয় গোপন রেখে। সেই কারণে হচ্ছে যে বিভিন্ন ধরনের ছদ্মনাম লেখকরা ব্যবহার করতো। এমনকি 1971 সালে বাংলাদেশের যে আর্টিস্ট যারা ছিলেন, এমনকি কবিতা লিখতেন যারা, নাটক লিখতেন যারা, তারাও ছদ্মনাম ব্যবহার করেছে। এর কারণ হচ্ছে যে দেখা যেত যে তারা এমন সব জিনিস রচনা করতো যার কারণ হচ্ছে যে সরকার সরাসরি তাদেরকে হয়তো আহ নির্যাতন করতে পারতো অথবা গ্রেফতার করতে পারতো। সেই কারণে আহ এই ছদ্মনামগুলো ব্যবহার করার কারণে তারা হচ্ছে যে অনেকটাই সেফ থাকে। আচ্ছা, প্রবন্ধটা শুরু করতেছি। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। এখানে খেয়াল করতে হবে যে উনি কোন প্রেক্ষাপটে এটা লিখেছেন। এই প্রবন্ধটা পাঠ করা হয়েছিল একটা লাইব্রেরির সভাতে। তো তিনি তোমরা মনে করো যে আহ আমি এটা পাঠ করছি এবং তোমরা হচ্ছে যে ওই শ্রোতা, ওই লাইব্রেরির ওই সবার শ্রোতা, এবং তোমরা কিভাবে ওই জিনিসটা নিবে সেটা একটু অবজার্ভ করার চেষ্টা করো। সেটা যদি বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন প্রেক্ষাপটে তিনি এটা লিখেছেন এবং শ্রোতা কিভাবে এই, দেখা যায় যে যখন আমরা কোনো এক জায়গায় সবাই বক্তৃতা দিই, সবাই শুধুমাত্র আহ রসকসহীন ভাবে আমরা কথা বলে যাই না, মাঝে মাঝে ভিতরে কিছু হাস্যরসাত্মক জিনিস আমরা বলে থাকি, বা মাঝে মাঝে একটু রাগ করে কিছু বলি, বা ওই যে জিনিসগুলো, সেগুলো হয়তো এখানে প্রবন্ধ থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা যদি ওই শ্রোতার জায়গায়, ওই লাইব্রেরির সভার শ্রোতার জায়গায় নিজেকে রেখে এই জিনিসটা শোনার চেষ্টা করো, তখন হয়তো অনেকটাই বুঝতে পারবে যে আসলে লেখক কি বোঝাতে চেয়েছে।
প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন না। বাঙালি কখনোই জাত হিসেবে শৌখিন না, কারণ আহ, এর আগে বাঙালির যে অবস্থা ছিল, আমাদের অর্থনীতি তো কৃষি নির্ভর অর্থনীতি ছিল। অর্থাৎ মানুষ দিনে উপার্জন করে দিনেই খেয়ে ওই ওই উপার্জনটা শেষ হয়ে যেত। অর্থাৎ সে যে হাতে কিছু রেখে দেবে ভবিষ্যতের জন্য, সেটা তারা পারতো না। যার কারণ হচ্ছে যে সব সময় তার মাথায় চিন্তা থাকতো কিভাবে টাকা পয়সা সে কামাই করবে। এই কারণ হচ্ছে যে তার শখ করার কোনো সময় ছিল না। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় না। ওই যে যে প্রেক্ষাপটের কথা বললাম, যে বাঙালি আসলে একে তো খুব বেশি ধনী না, যে কারণ হচ্ছে যে শখের দিকে লক্ষ্য করার সেভাবে সময় পায় না। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। ওই যে যেটা বললাম, আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। প্রস্তুত হব কখন? ধরো যে আহ তোমাদের একজনকে একটা আগুনের উপরে তাওয়া রেখে ওই গরম তাওয়ার উপরে বসায় দেওয়া হলো। তোমার মাথায় তখন চিন্তা কি থাকবে? যে তাওয়াটা গরম, আমার গা পুড়ে যাচ্ছে। ওই চিন্তাই তোমাকে সবসময় ব্যতিব্যস্ত রাখবে। তুমি অন্য কোনো চিন্তা করার সময়ই পাবা না। তো দারিদ্র এমন একটা আগুন, এর তাপের কারণেও তুমি হচ্ছে যে অন্য কোনো কিছু চিন্তার সুযোগই পাবা না। যে আমি একটা শখ আহ্লাদ করব, আমি নিজের দিকে একটু তাকানোর সময় করব, সেটা অনেক সময় হয় না। সেটাই বলছে যে যখন তুমি এই এইরকম একটা পরিস্থিতিতে তাকে বলবে যে আচ্ছা, তুমি যে এরকম একটা শখ করো, তোমার একটা শখের কথা বললো, তুমি এখন ছবি আঁকো, অথবা তুমি এখন একটা কবিতা লেখো, অথবা তুমি এখন একটা গান করো। হ্যাঁ, তখন এটা তার কাছে কোনো অর্থপূর্ণ কোনো একটা কথা মনে হবে না, কি নির্মম ঠেকবে। নির্মম মানে হচ্ছে যে কোনো মায়া মমতাহীন একটা কথা, সেরকম মনে হবে। আমাদের সাহিত্যের রস উপভোগ করতে আমরা প্রস্তুত নই। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। অর্থাৎ কোনো একটা জ্ঞান আমরা আহরণ আহ ওইভাবে করতে চাই না। অর্থাৎ সাহিত্য বা কোনো একটা বই পড়ে সেখান থেকে যে আমি জ্ঞান নিব, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে যে আমি স্কুলে যাব, সেইখানে আমাকে জোর করে একটা জিনিস শেখানো হবে, এবং মনে করা হবে যে ওই শিক্ষাটাই আমার জীবনের সব। বিষয়টা এমন না আসলে। কিন্তু আমরা এটা বুঝতে পারি না। কারণ হচ্ছে যে এই যে আমাদের শিক্ষাটা, সাহিত্য থেকে যে শিক্ষাটা লাভ করি আর স্কুল কলেজ থেকে যে শিক্ষাটা লাভ করি, দুইটা আমাদের কাছে আলাদা মনে হয়। কারণ হচ্ছে যে সাহিত্যের যে শিক্ষাটা সেটা আমরা সরাসরি পাই না, ওই শিক্ষার যে ফলটা সেটা আমরা সরাসরি পাই না। স্কুল কলেজ থেকে যে শিক্ষার ফলটা সরাসরি পাচ্ছি এমনটা না। কিন্তু আমাদের যেই আহ অভিভাবকরা আছে, তাদের একটা ভুল ধারণা তৈরি হয়ে আছে অনেক আগে থেকে, যে হয়তো বা স্কুল কলেজে পাঠানোর কারণে ছেলে মানুষ হবে, সে বড় হয়ে কামাই রোজগার করবে, এবং এটা স্কুল কলেজে পড়া মানে তার হচ্ছে যে ভবিষ্যৎ নিশ্চয়তা, এটা কনফার্ম। কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। মানে আমরা সাহিত্যের রস নিতে চাই না, কিন্তু ওই শিক্ষার যে ফলটা, অর্থাৎ এই শিক্ষা নেওয়ার কারণে এক সময় আমি অনেক বড় হব, অনেক বড় কাজ করব, টাকা পয়সা আসবে, সেই ফল লাভের জন্য উদ্বাহু। মানে হচ্ছে যে হাত তুলে আমরা দাঁড়ায় আছি। ওই ভিক্ষুক যেভাবে দুই হাত তুলে দাঁড়ায় থাকে বা বসে থাকে মানুষের সামনে দুই হাত পেতে, আমরা ওইভাবে দুই হাত তুলে দাঁড়ায় আছি, যে কখন এই শিক্ষার ফলটা আমরা পাবো। আমাদের বিশ্বাস, শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুটোই দূর করবে। এই আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না। কারণ হচ্ছে যে আমাদের উদ্ধারের জন্য কোন সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না। সম্মুখে মানে সম্মুখে, সামনে। অর্থাৎ আমরা সামনে থেকে হচ্ছে যে কোন ধরনের উপায় দেখতে পাচ্ছি না। এটা দেখো কোন প্রেক্ষাপটে বলা হচ্ছে, যে ওই সময় কোনো ইন্টারনেট ছিল না, তখন সব খালি কোনো ফেসবুক ছিল না, তখন শুধুমাত্র পত্র পত্রিকা ওগুলো পড়ে হচ্ছে যে মানুষ বিভিন্ন ধরনের খবর জানতে পারতো। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, আমরা ফেসবুক ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, গুগল ব্যবহার করছি, অনেক কিছু জানতে পারছি, অনেক আইডিয়া পাচ্ছি, যে আচ্ছা, আমি এইভাবে এইভাবে যদি আগাই, হয়তো আমি এই ব্যবসাটা করে সাফল্য লাভ করব। অথবা আমি যদি শিক্ষাটাকে আমি বুঝতে পারবো তখন যে হয়তো আমি শিক্ষাটা এসএসসি পর্যন্ত রেখে দিলে আমি কোন কোন ক্ষেত্রে, কোন কোন কর্মক্ষেত্রে হচ্ছে যে কাজের একটা সুযোগ পাবো, এইচএসসি তে গেলে কোন কাজের সুযোগ পাবো, এটা আমি
ওই ইন্টারনেট ঘেটে ঘেটে বের করে ফেলতে পারতেছি। তখন কিন্তু এই বিষয়গুলো ছিল না, যে আসলে আমি পড়াশোনা না করেও কি কি লাভ করতে পারি। তখন মানুষ এটা বুঝতো না, এবং তখন মানুষ মনে করতো যে পাঠশালায় পাঠালেই ছেলে মানুষ হবে, এবং ছেলে ছেলে ওই যে যেটা বললো যে শিক্ষার ফল লাভ করবে, এছাড়া আর তারা কোনো উপায় দেখতে পায় নাই। তো এই ক্ষেত্রে আমরা জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি, যেটা আমি বললাম, যে তখন তারা হচ্ছে যে চোখের সামনে কোনো ধরনের সদুপায় অর্থাৎ কোনো অপশন দেখতে পায় নাই। কিন্তু বর্তমান সব প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, বর্তমানে আমাদের হাতে অনেক ধরনের অপশন আছে, ঠিক আছে? তো ওই অপশনটা যেতে হলে আমাদের ওই এখানে যেটা বলছে যে সাহিত্যের রস উপভোগ করা আর কি। সাহিত্যের রস আমরা এখন বিভিন্ন ভাবে উপভোগ করতে পারি। প্রথমত একটা হচ্ছে বই পড়ে। এখানে যে শুধু বই পড়তেই হবে এমন না। বর্তমানের যে সিচুয়েশন, সেটার সাথে আমরা একটু তুলনা করব, যে লেখক তখন কি বলেছেন। তখন লেখক এটা লাইব্রেরি একটা সভায় বলেছেন, লাইব্রেরি প্রতিষ্ঠা করার কথা বলেছেন। কারণ হচ্ছে যে মানুষ তখন লাইব্রেরিতে যাবে, অনেক কিছু জানতে পারবে। এখন যেরকম আমরা গুগল করে গুগল থেকে অনেক কিছু জানতে পারতেছি, তখন মানুষের কাছে গুগল হিসেবে ছিল এই লাইব্রেরিগুলোতে বিভিন্ন ধরনের বিশ্বকোষ থাকতো, এনসাইক্লোপিডিয়া থাকতো। বর্তমানে কেউ আর এনসাইক্লোপিডিয়া কিনে না, 20-30 খণ্ডের এনসাইক্লোপিডিয়া যেটা আমরা বলি বিশ্বকোষ, সেটা এখন কেউ কেনে না, কারণ এখন গুগলে সার্চ করে সবকিছু চলে আসছে। তখন যে বিষয়টা ছিল যে লাইব্রেরিতে মানুষ যাবে, পড়াশোনা করবে, অনেক কিছু জানতে পারবে, সেই জ্ঞানটা পরবর্তীতে তাকে লাভবান করবে। এটাই আর কি। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে আহ লোকে যে তা সন্দেহ করে, তার কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। ওই যে সাথে সাথে পাওয়া যায় না, সেটাই বলছে। অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। আমি সাহিত্য চর্চা করলাম, আজকে একটা কবিতা পড়লাম বা উপন্যাস পড়লাম, সেই উপন্যাস থেকে আমি একটা শিক্ষা গ্রহণ করলাম। এই শিক্ষাটা এখনই আমার কাজে লাগতেছে, কিন্তু পরবর্তীতে হয়তো এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে, এমন একটা অবস্থা তৈরি হতে পারে, যে অবস্থায় আমি এই সাহিত্য চর্চার শিক্ষাটা ওই জায়গায় কাজে লাগাতে পারবো। হয়তো আজ থেকে 10-15 বছর পরে এই শিক্ষাটা আমার কাজে লাগবে। অর্থাৎ একেবারেই ফেলনা না এই শিক্ষাটা। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বুঝে না। ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র সাহিত্যের সার্থকতা বুঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। তারা বুঝে যে যখন আমার হাতে টাকা আসবে, তখন আমার। স্যার ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, ঠিক আছে? যেমন ধরো আমাদের দেশে গণতন্ত্র আছে, আমাদের দেশটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, গণতান্ত্রিক দেশ। এই ক্ষেত্রে মানুষ কি করে? মানুষ হচ্ছে যে নিজেদের নিজেদের মতামত দেয়, এবং ওই মত অনুযায়ী যারা সংখ্যাগরিষ্ঠ তাদের মত মেনে ওই হিসেবে একটা সম্ভাবনাকে দাঁড় করা, যে আচ্ছা এই বেশিরভাগ মানুষ এই কথাটা বলছে, তেমন কথাটাই সত্যি। তো এই ক্ষেত্রেও ওই ডেমোক্রেসি বলে একটু আহ কি বলবো, মানে একটু তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, যে এই ডেমোক্রেটিক মাইন্ডের যে মানুষগুলো আছে, তারা সাধারণত দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ যে কথাটা বলতেছে, সেই কথাটাকে নিজেদের ভিতরে আত্মস্থ করতেছে। অর্থাৎ 10 জনের মধ্যে 7 জন যদি বলে যে আচ্ছা স্কুল কলেজে পাঠালেই মানুষ, ছেলে মানুষ হবে, ছেলে হচ্ছে যে ব্যবসা, বিভিন্ন জায়গায় চাকরি পাবে, এবং পরবর্তীতে 50,000 1 লাখ টাকার একটা জব পাবে। তো এই 10 জনের মধ্যে 7 জনের কথা শুনে একজন বিশ্বাস করে নিল, আচ্ছা ঠিক আছে, এদের কথাটাই তাহলে সত্যি। কিন্তু ওই যে 2-3 জন যারা একটু ভবিষ্যতের কথা চিন্তা করে বলতেছে যে না, আসলে এইখানে আরো কিছু দরকার আছে, এই পাঠ্যপুস্তকের আহ, শিক্ষার বাইরেও অন্য শিক্ষা আমাদের দরকার আছে। এই 2-1 জনের কথা অনেকে শুনে না, কিন্তু আসলে ওরা কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে এই কথাটা বলতেছে। তো এই জায়গাটাকে ফোকাস করেই লেখক এই কথাটা বলছে, যে আসলে ডেমোক্রেসি ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে,
গুরু বলতে মানে হচ্ছে যে যারা হচ্ছে যে ডেমোক্রেসির জনক বা শুরুর দিকে যারা ডেমোক্রেসির চর্চা করে এসছেন, তাদের কথা বলা হচ্ছে। তারা চেয়েছিলেন সবাইকে সমান করতে, অর্থাৎ সবাই এখানে মত দিবে, সবাই মত দিয়ে হচ্ছে যে সবাই সমানভাবে ওই যে সুবিধাগুলো সেগুলো ভোগ করবে। কিন্তু তাদের শিষ্যরা সেটা উল্টা বুঝছে। তারা কি বুঝছে? তারা বুঝছে যে সবাইকে বড় মানুষ হতে হবে, মানে প্রত্যেকজনই আলাদা আলাদা করে বড় মানুষ হতে হবে। তো এই ক্ষেত্রে কি একটা প্রতিযোগিতার ভাব চলে আসে, যার কারণে দেখা যাচ্ছে যে মানুষ হচ্ছে যে কোন জায়গাটা গেলে তারা হচ্ছে জ্ঞান লাভ করবে সেই জায়গাটা ফোকাস না করে কোন জায়গাটায় গেলে তারা অর্থ লাভ করবে ওই প্রতিযোগিতার ওরা লিপ্ত হয়, এবং ওই জ্ঞানের জিনিসটাকে ওরা একটু সাইড করে রেখে দেয়। ওরা ওদিকে ওই জিনিসটাকে নিতে চায় না, সেই কথাটাই বলা হচ্ছে। একটা বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। এখানে কেন বলা হচ্ছে একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়ে? আমাদের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন সভ্যতা। এই আহ সিন্ধু সভ্যতা সম্পর্কে হয়তো তোমরা জানো। সিন্ধু সভ্যতা ওই ওই সমসাময়িক সভ্যতায় ইংরেজরা তাদের পূর্বপুরুষরা কোন সভ্যতায় ছিল সেই হিসেবে দেখা গেলে আহ আমরা কিন্তু দেখতে পাই যে সিন্ধু সভ্যতা কিন্তু অনেক উন্নত ছিল। তাদের নিজস্ব ড্রেনেজ সিস্টেম ছিল, শহর ব্যবস্থা, নগর কেন্দ্রিক ব্যবস্থা ছিল, তাদের নিজস্ব একটা কি বলবো রাজ্য ব্যবস্থা ছিল, ব্যবস্থাপনা সুন্দর ছিল, তাদের অর্থনৈতিক ব্যবস্থা অনেক দৃঢ় ছিল। সেই হিসেবে কিন্তু ইংরেজরা যেই জায়গা থেকে বিলং করে, যে জায়গার মানুষ, সেই জায়গায় যে সভ্যতা ছিল সেই সভ্যতা কিন্তু এতটা উন্নত ছিল না। কিন্তু পরবর্তীতে ইংরেজরা যখন আমাদের উপমহাদেশে আসলো, তখন তাদের যেই মানে ডেমোক্রেসির গুণগুলো, তারা যেই সকল বৈশিষ্ট্য নিয়ে এদেশে আসছে, ওরা সবকিছু যে খারাপ নিয়ে আসছিল সেটা বলবো না, অনেক ভালো জিনিসও আমাদের শেখানোর ট্রাই করছে। কিন্তু আমরা বাঙালি জাতি করলাম কি, তাদের যে ভালো জিনিসগুলো সেগুলো না নিয়ে তাদের যে চরিত্রের খারাপ গুণগুলো সেগুলোকে আত্মসাৎ করেছে, এটা বলা হচ্ছে। এর কারণ স্পষ্ট। এখানে একটা চমৎকার লাইন লেখক বলেছেন, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। অর্থাৎ কারো যদি আহ বসন্ত রোগ হয়, দেখা যাচ্ছে তার পাশে যে আছে ছোঁয়াচে রোগ, এর কারণে তার পাশের মানুষটাও সংক্রমিত হয়ে যাচ্ছে। কিন্তু একজন খেয়ে দিয়ে অনেক সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে, দৈনন্দিন ব্যায়াম করছে, জিম করতে যাচ্ছে, কিন্তু তার স্বাস্থ্যটা কিন্তু তার পাশের যে বন্ধু সে কিন্তু পাচ্ছে না, সে দিন দিন মোটা হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে অভ্যাস। কোন অভ্যাস, কোন চর্চা আমরা আয়ত্ত করলে জিনিসটাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারবো, সেটাই মূল বিষয়। পাশাপাশি থাকলেই যে তার গুণগুলো আমি পেয়ে যাচ্ছি এমনটা না। পাশাপাশি থাকলে একজনের দোষ হয়তো আমি লাভ করছি, কিন্তু গুণগুলো আয়ত্ত করতে হলে আমাকে ওটা চর্চা করতে হবে, ওটা ওই বিষয় ওইটার চর্চায় আমার অভ্যস্ত হতে হবে। যেমন আমি যদি একটা আড্ডায় যাই, যেখানে 5-6 জনের মতো আমার বন্ধু বান্ধব আছে, যার মধ্যে একজন হচ্ছে বিড়িখোর, সে সিগারেট খাচ্ছে, তার সিগারেট খাওয়ার কারণে সে ধোঁয়াটা আমার নাকে মুখে লাগছে, এর কারণে আমার নিজের দেহের ক্ষতি হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হলো? এরপরে আহ তো আমি একসময় তাকে জিজ্ঞেস করলাম যে এই বিড়ি খেয়ে কি লাভ হয়। তো সে বললো যে এই বিড়ি খেলে চাঙ্গা থাকা যায়। তো এরপরে আমিও হয়তো ট্রাই করলাম যে আচ্ছা দেখি তো, ট্রাই করে এটা হয় কিনা। অথচ আমি নিজের মনকে সুস্থ রাখার জন্য, দেহকে চাঙ্গা রাখার জন্য আমি ব্যায়াম করছি, হ্যাঁ, আমি আহ খেলাধুলা করছি না। আমি ট্রাই করছি যে ও বলতেছে যে সহজে ওই কাজটা হয়ে যাচ্ছে, তো ওই কাজটা করতে গিয়ে আমি নিজের ক্ষতি করতেছি। বিষয়টা অনেকটা এরকম, যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি, লোলুপ দৃষ্টি মানে হচ্ছে লোভাতুর দৃষ্টি, যে দৃষ্টিতে লোভ থাকে, লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে রয়েছে। অর- আহ, সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। ওই যে বললাম যে অনেকটা লোভী হয়ে মানুষ চিন্তা করে যে কিভাবে টাকা পয়সা অর্জন করা যায়। এই কারণে সাহিত্য চর্চায় যে সুফল পাওয়া যায় সেই বিষয়ে অনেকটা সন্দেহ প্রকাশ করে মানুষ। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, এখানে একজন আইনজীবীর কথা বলা হচ্ছে, যে আইনজীবীরা ল রিপোর্ট করেন,
মানে তুমি যখন ভার্সিটি থেকে পাশ করে বের হবা, এরপর কোন একটা কাজের খোঁজ করবা, তুমি যদি আহ চাকরি চাকরিতে এটা খুব কম লাগে। বিভিন্ন ধরনের যেমন ধরো যে ল প্র্যাকটিস করে যারা, যারা হচ্ছে যে ডাক্তার, অথবা যারা হচ্ছে ইঞ্জিনিয়ার, বা এই ধরনের যারা হচ্ছে যে প্রত্যেক প্রতিবারেই হচ্ছে যে নিজেদের ওই জ্ঞানকে ডেভেলপ করে, নতুন নতুন জিনিস শিখতে হয় তাদেরকে। যেমন হচ্ছে যে আমাদের প্রযুক্তি দিন দিন ডেভেলপ হচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, যার কারণ হচ্ছে যে কেউ যদি পুরাতন শিক্ষা নিয়ে পড়ে থাকে, সে হয়তো নতুন যে একজন ইঞ্জিনিয়ার হয়ে বের হচ্ছে বা ডাক্তার হয়ে বের হয়েছে, তার সাথে কিন্তু ওই কম্পিটিশনে সে যেতে পারবে না। তো প্রতিনিয়তই তাকে তার জ্ঞানকে উন্নত করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা হচ্ছে যে আইন প্র্যাকটিস করে, তারা হচ্ছে তাদেরকে বারবার এই ধরনের ল রিপোর্ট কিনতে হয়। হ্যাঁ, তাদেরকে ওই বারবার ওই প্র্যাকটিসের উপর থাকতে হয়, পড়াশোনার উপরে থাকতে হয়। এবং ধরো যে তার হাতে একটা কেস আসলো, সে সেটা সমাধান পাচ্ছে না, তখন সে কি করবে? সে হচ্ছে কেস স্টাডি করবে বিভিন্ন ধরনের। সে হচ্ছে যে আরো 100টা জায়গায় এই রিলেটেড, যেমন ধরো যে কেউ একজন আরেকজনকে জমির জন্য খুন করেছে, কিন্তু খুন করেছে এমন একটা উপায়ে যে এটা সচরাচর দেখা যায় না। তো ওই টপিকটা ধরে সে কি করলো? সে প্র্যাকটিস শুরু করলো যে আমি আরো 100টা জায়গায় দেখি যে ওইখানের ব্যারিস্টাররা বা আইনজীবীরা কি করছে এই এই ধরনের টপিকের ক্ষেত্রে। তো ওইভাবে ল প্র্যাকটিস করার জন্য তাদের ল রিপোর্ট কিনতে হয়, সেগুলো পড়তে হয়, সেটা চর্চা করতে হয়। কারণ তাকে তুমি একটা কবিতার বই ধরায় দিলে সেটা তার কাছে অর্থহীন মনে হবে। সেই কথাটা এখানে বলছে, তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কারণ তাদের কাছে ওই সময়টাই নাই। কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। সার মানে হচ্ছে ভালো জিনিস, ভিতরে যেটা জমে থাকে। যেমন ধরো যে ডালের নিচে যেটা জমে থাকে এটাকে সার বলে, ডালের সার। তো এখানে সুসার যেটাকে বলা হচ্ছে যে ভালো জিনিসের কথা বলছে, যে এখানে ব্যবসার কোনো লাভ হবে না আর কি, সেটাই বোঝানো হচ্ছে। নজির না আওড়ে, নজির হচ্ছে ওই যে মামলার যেই রিপোর্টটা আর কি। নজির না আওড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না তার যে মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। অর্থাৎ এখানে লেখক যেটা বুঝাতে চেয়েছেন, জজকে শুধুমাত্র এই শিখা যে বুলিগুলো আছে, ল রিপোর্টের শিখা বুলি, সেগুলো তার কাছে আউড়ে গেলে আসলে এটা হবে না। তাদের মধ্যে একটা ভ্রান্তি আছে যে এই এই রিপোর্ট গুলা আউড়ে গেলে হয়তো এই আগে যে সে কেস স্টাডি করে আসছে সেইগুলা অনুযায়ী সেই ধাঁচে সে কথা বললেই হয়তো সে মামলা জিতে যাবে। এটা তার একটা ভুলও হতে পারে, যেটাকে লেখক বলছেন মহাভ্রান্তি। সে হয়তো আহ, এমন কিছু কেস পড়লো যে কেসগুলো হচ্ছে যে অনেকটা সাহিত্য থেকেই তার নেয়া। হ্যাঁ, সাহিত্য সবসময় কিন্তু এরকম হয় না যে সবসময় দুঃখের হবে, হাসির হবে, মাঝে মাঝে কিছু অ্যাকশনেরও থাকে। অ্যাকশন, তারপর অ্যাডভেঞ্চার, যে সকল জিনিসগুলো হচ্ছে যে ওইখানে হয়তো কিছু করাপশনের কথা উল্লেখ থাকতে পারে, যে বিভিন্ন ধরনের অপরাধের কথা, সেই অপরাধগুলো কিভাবে সংঘটিত হচ্ছে। যেমন তোমাদেরকে একটা একটা বইয়ের নাম বলি, সেটা হচ্ছে দারোগার দপ্তর। এটা 3-4 খণ্ডের বই সম্ভবত। এখানে হচ্ছে যে প্রিয়নাথ দারোগা নামে একজন ব্রিটিশ পিরিয়ডের একজন দারোগা, উনি হচ্ছে যে যতগুলো কেস সলভ করছেন ওটাকে মোটামুটি একটা সাহিত্যের রূপ দিয়ে সেটাকে পাবলিশ করছেন, প্রকাশ করেন। এবং সেটা আহ, পড়তে পড়তেও যতটা আহ, রসদায়ক, সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখারও আছে। তো এই জিনিসগুলো হয়তো একজন ব্যারিস্টার বুঝবেন না। সেই ক্ষেত্রে হচ্ছে যে তার এই ভুলটা কাজ করে, যে এই লেখক যেটা বলছেন যে শুধুমাত্র এই ল রিপোর্ট গুলো আওড়ে গেলেই হবে না, আমাদের সাহিত্য, সাহিত্য হচ্ছে যে জ্ঞানের একটা ভান্ডার। সেই জ্ঞান ভান্ডার থেকেও আমাকে আমার আহরণের মতো অনেক ছোট ছোট উপাদান আছে, যেটা আমার পরবর্তীতে অনেক বড় লেভেলে কাজ করতে পারে, সাহায্য করতে পারে। জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ। অর্থাৎ জ্ঞান আহরণ করলেই যে সরাসরি আমি
টাকা পয়সা পাবো না, এটা হচ্ছে যে মানে বাস্তব একটা জিনিস। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এই যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভারেও ভবান। অর্থাৎ যে জাতির জ্ঞান শূন্য, সে জাতি কখনো হচ্ছে যে অর্থের দিক থেকে উন্নতি করতে পারে না। যেমন ধরো যে আহ, আমাদের দেশের কথা চিন্তা করো, আর জার্মানির কথা চিন্তা করো। জার্মানি কিন্তু অনেক এগিয়ে গেছে, ওইখানে প্রচুর পরিমাণে বিজ্ঞানী আছে এবং আহ, সাহিত্যিকও আছে, বলা যায় বিভিন্ন ধরনের আহ, নিজেদের নিজেদের সেক্টরে উন্নতি করেছে, এরকম অনেক ধরনের মানুষ আছে। তারা কিন্তু জ্ঞানকে বাদ দিয়ে হচ্ছে যে ওই লেভেলে যায় না। আমরা এখন দেশ ছেড়ে জার্মানিতে যাচ্ছি মাস্টার্স করতে, পিএইচডি করতে। কেন যাচ্ছি? কারণ ওইখানে ওরা ওদের জ্ঞানের ভান্ডারকে এত সমৃদ্ধ করেছে, এবং ওদের যারা শিক্ষক আছে, যারা এটা শিখায়, তারাও শিক্ষা জ্ঞান চর্চা করে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা এখন বিশ্বের বিভিন্ন জায়গায় যে কোনো প্রান্তের মানুষকে তারা ওই জ্ঞানটা দিতে পারে। তো এইখানে যেটা বলা হচ্ছে যে একটা প্রবাদ ব্যবহার করা হচ্ছে, ভাড়েও ভবানী। ভার মানে হচ্ছে ভাণ্ড, ভাণ্ড শব্দ থেকে আসছে ভার। ভাণ্ড মানে হচ্ছে আহ একটা হাড়ির মতো, যেখানে হচ্ছে যে একটা স্টোরেজের মতো, যেখানে হচ্ছে যে কোনো কিছু হচ্ছে সংগ্রহ করে রাখা হয় বা জমা করে রাখা হয় পরবর্তী সময়ের জন্য। ভবানী, ভবানী হচ্ছে যে হিন্দুদের একজন দেবতা, যে হচ্ছে যে আহ হিন্দুরা চিন্তা করে উনি হচ্ছে নিরাকার, ভবানীর কোনো আকার আকৃতি নেই, এবং বলা হয়ে থাকে শূন্য আকৃতির। তো ভাড়ে ভবানী থাকা মানে কি? ভাড়ে শূন্য জিনিস মানে শূন্য আছে, ভাড়ে কিছুই নেই। তো সেই জিনিসটা বোঝাতেই এখানে বলা হচ্ছে যে ভাড়েও ভবানী। অনেকে বলা থাকে ভাড়ে মা ভবানী। ঠিক আছে, এই বাগধারাটাই আর কি এখানে ব্যবহার করা হচ্ছে। তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। এবং মানুষের মনকে সরল সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরও ন্যস্ত হয়েছে। যদি তুমি সংকীর্ণ মনের অধিকারী হও, তুমি বড় করে কোনো একটা জিনিস চিন্তা করতে পারো না, তোমার ওই ছোট মনে কখনো বড় জ্ঞান ঢুকবে না। তুমি যদি চিন্তা করো, আচ্ছা আমি আহ হয়তো আহ ধরো যে তুমি রাস্তা দিয়ে চলছো, রাস্তা দিয়ে চলার পরে আহ, এমন একটা জায়গা আসলো যে এখানে হচ্ছে যে পানি জমে আছে। তোমার মাথায় এটা কাজ করতেছে যে পানি, এটা হয়তো এখানে গর্ত থাকতে পারে, অনেক বেশি গর্ত, আমি লাফ দিয়ে পার হতে গেলে হয়তো গর্তের ভেতরে পড়ে যেতে পারি। হ্যাঁ, আরেকটা জিনিস, এই ভয়টা যখন তোমার মধ্যে সবসময় কাজ করবে, তখন হয়তো আহ তুমি ওই রাস্তাটা পার নাও হতে পারো। কিন্তু যখন তুমি এটা চিন্তা করবে যে আচ্ছা রাস্তাটা তো ছোট, এই রাস্তায় এত বড় একটা গর্ত হওয়া সম্ভব না, কিন্তু আমি যদি একটু পেছনে গিয়ে দৌড় দিয়ে এসে লাফ দেওয়ার চেষ্টা করি, হয়তো আমি গর্তটা পার হয়ে গেলেও হয়ে যেতে পারি। এই জিনিসটা যখন তোমার মাথায় কাজ করবে, এই জ্ঞানটা যখন তোমার মাথায় কাজ করবে, তখন তুমি রাস্তাটা পার হয়ে যেতে পারবে। তো জিনিসগুলো আসলে এইভাবে কাজ করে যে তোমার নিজস্ব ধারণা, তোমার মন যত ছোট, তোমার জ্ঞানের ধারণ ক্ষমতাও তত ছোট হয়ে থাকে। তোমার মনটা যখন বড় হবে, তখন ওই অত বেশি জ্ঞানও তুমি ঢুকাতে পারবে তোমার মনের ভেতরে। সেটা এখানে বলা হচ্ছে যে মানুষের মন যত বড়, তার জ্ঞানের পরিধিও বড় হয়, এবং তার মস্তিষ্ক সবসময় সচল থাকে, সমৃদ্ধ থাকে জ্ঞান। আর এইটার ভার মানে দায়িত্ব আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। আজকের দিনে কেন সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে? দেখো, এটা লেখা হয়েছে কিন্তু ওই আহ প্রমথ চৌধুরীর সময়, রবীন্দ্রনাথের সময়, ওই সমসাময়িক পর্যায়ের জন্য এটা লেখা হয়েছে। যে সময় আমাদের মতো এত ফ্যাসিলিটি বা এত ধরনের সুবিধা ছিল না। তো তখন কি বলা হচ্ছে যে তখনকার সময়ের জন্য সাহিত্যের উপরেই এই দায়িত্বটা ন্যস্ত হয়েছে, যে সাহিত্য ওই ধরনের জ্ঞান দিবে, যে জ্ঞানটা তার মনকে বড় করবে, যে জ্ঞানটা পরবর্তীতে তাকে লাভবান করবে।
কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের স্বপ্ন, তত্ত্ব, এই সকলের সমবায় সাহিত্যের জন্ম। সাহিত্যের ভেতরে এই সব কিছু একসাথে আমরা পাইতে পারি। সাহিত্য এমন একটা জায়গা যেখানে হচ্ছে যে এই কোনো কিছুর অভাব আমরা অনুভব করব না। হ্যাঁ, হুমায়ুন আহমেদের একটা গল্পে হয়তো আমি আহ ইতিহাস সম্পর্কে জানতে পারলাম, যেমন জ্যোৎস্না ও জননীর গল্প। সেখান থেকে এটা উপন্যাসের যেই রসাত্মক ভাব সেটাও দেয়, পাশাপাশি আমাদেরকে ইতিহাসও জানায় যে 1971 সালে কি হয়েছিল, অবস্থাটা কেমন ছিল। ঠিক একইভাবে আমি যখন শরৎচন্দ্রের একটা গল্প পড়ি, তখন সে সামাজিক রূপটা তুলে ধরে, ওই ওই সমাজের, তার সমসাময়িক সমাজের সামাজিক রূপটা তুলে ধরে। একইভাবে প্রিয়নাথ দারোগার কথা যেটা বললাম, যে সে হচ্ছে যে অপরাধ জগৎটাকে তুলে ধরে। তারপর এই ধরনের আর কি বিভিন্ন ধরনের ইয়ে আছে, যেমন কবি গোলাম মুস্তফা, তিনি হচ্ছে যে বিভিন্ন ধরনের ইসলামিক কবিতা লিখেছেন, এমনকি আহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, জীবনীও লিখেছেন। হ্যাঁ, বিশ্বনবী নামে বইটা ছিল। তো এই ধরনের আমরা ধর্মের ন্যায় নীতিও পেতে পারি সাহিত্যের ভেতর থেকে। তো সেটা এখানে বলা হচ্ছে যে এই কিছু সমবায়, মানে একত্রিত যে রূপটা, সেটা থেকেই সাহিত্যের জন্ম। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায়। আচ্ছা, অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। অর্থাৎ সাহিত্যের বাইরে যে শাস্ত্রগুলো আমরা পাই সেগুলো মানুষের মনের ভগ্নাংশ। অর্থাৎ হয় এই যে উপরে যে এতগুলা ভাগ দেখানো হলো, দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, এই শাস্ত্রগুলোর মধ্যে যে কোনো একটা হয়তো আমরা খুঁজে পেতে পারি, এই সামগ্রিক রূপটা হয়তো আমরা পাবো না। সেটাই এখানে বলা হচ্ছে যে মানুষের মনের ভগ্নাংশ আমরা পাই, তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মন গঙ্গার তোলা জল, তার পূর্ণস্রোত আবহমান কাল সাহিত্যের ভেতরই সোল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। সনাতন ধর্মের মানুষরা করে কি, গঙ্গায় স্নান করলে তারা মনে করে যে তাদের সব পাপ গঙ্গা নিয়ে নিয়েছে, শোষণ করে নিয়েছে। আর এখানে আহ দর্শন, বিজ্ঞান ইত্যাদি যে ছোট ছোট ভাগগুলো বলা হচ্ছে, এটা হচ্ছে মন গঙ্গার তোলা জল। মানে এই গঙ্গার পানিটা হাত দিয়ে তুললে আমার হাতে যে পানি আসবে, এই যে ছোট ছোট ভাগগুলো আছে, শাস্ত্রের ভাগ, দর্শন, বিজ্ঞান, এগুলো হচ্ছে ওরকম তোলা জলের মতো। এর পূর্ণ স্রোত, এই জলের পূর্ণ স্রোতটা পাবো হচ্ছে আমি কি কোথায়, ওই সাহিত্যের ভেতরে। যে সাহিত্যের আহ স্রোতটা আবহমান কাল ধরে, মানে অনেক আগে থেকেই বহমান, সোল্লাসে, মানে উল্লাসের সাথে। কোন একটা শব্দের সাথে যুক্ত হওয়া মানে হচ্ছে যে সাথে বোঝায়, সপরিবারে, পরিবারের সাথে, সোল্লাসে, উল্লাসের সাথে, সপত্নীক, পত্নীর সাথে। এইভাবে আর কি জিনিসগুলো কাজ করে, সবেগে, বেগের সাথে। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই। সাহিত্য, এই বইয়ের ভিতরেই সাহিত্যটা বন্দী হয়ে থাকে, আমরা যখন পড়ি তখন সেটা মুক্ত হয়ে আমাদের ভিতরে চলে আসে। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়। মানে ধরো যে ধর্ম এমন একটা জিনিস যেটা আমাদের প্রাত্যহিক জীবনে লাগে, সবসময় আমরা চর্চা করি। দর্শন, ফিলোসফি, ফিলোসফি যেটা আছে, ফিলোসফি আমরা গুহায় গিয়ে যে চর্চা করতে হবে বিষয়টা এমন না। সরি, ভুল বললাম। দর্শনের চর্চা যেটা আছে সেটা যে আমার সবাইকে নিয়ে একটা সভা করে সেটা চর্চা করতে এমন না, আমি নিরিবিলিতেও দর্শনের চর্চা করতে পারি। নীতির চর্চা যেটা আছে সেটা ঘরেও হতে পারে, আমি 10-12 জনকে জ্ঞান দিয়ে নীতির চর্চা করলাম, বিষয়টা এমন না, আমার ঘর থেকেও শুরু হতে পারে।
বিজ্ঞানের চর্চা জাদুঘরে, বিজ্ঞান ল্যাবরেটরির বাইরেও হতে পারে। জাদুঘরে এমন সব জিনিস থাকে যেখান থেকে আমরা ওই জাদুঘরে অনেক পুরনো জিনিস থাকে, ওই পুরনো জিনিস থেকেও বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান অনেক কিছু বের করে আনছে। কিন্তু সাহিত্য এমন একটা জিনিস যেটা হচ্ছে যে লাইব্রেরিতেই চর্চা করতে হবে। অর্থাৎ তুমি অন্য কোনো জায়গায় গিয়ে সাহিত্য চর্চা করতে পারবা না। লাইব্রেরিতে যখন যাবা, চর্চার কথা কেন বলা হচ্ছে, যে সাহিত্য এমন না যে তুমি আরেকজনকে একটা কবিতা পড়ে শোনালা, এটা চর্চা হলো না। তুমি লাইব্রেরিতে গেলা, লাইব্রেরিতে একটা বই খুলে বসলা, হঠাৎ করে এমন একটা জিনিস দেখলা যে যে জিনিসটা তুমি মাথার ভিতরে আনতে পারতেছো না, বুঝতে পারতেছো না আসলে এই জিনিসটা কি, তখন ওইটা রিলেটেড, ওইটা সম্পর্কিত অন্য একটা বই থেকে বের করে ওই জিনিসটা বুঝার চেষ্টা করবে। লাইব্রেরি হচ্ছে এমন একটা জিনিস যে একটার ধারাবাহিকতায় আরেকটা জিনিস তুমি খুঁজে পেতে পারো বই। মানে লাইব্রেরিতে কি হয়, বইগুলো কিন্তু এক একটা টপিক অনুযায়ী ভাগ করা থাকে, এক একটা শিরোনামে ভাগ করা থাকে। তো এই শিরোনাম ধরে ধরে তুমি ওই শেষ পর্যায়ে চলে যেতে পারবে, যে আচ্ছা এই এই শব্দটা বুঝতে পারতেছি না, এই শব্দের ব্যুৎপত্তি কোথায়, এই শব্দটা ভেঙে ভেঙে আসলে কেমন হয়, সেটার জন্য আমি একটা ব্যাকরণের বই নিলাম। ব্যাকরণের বইয়ে এমন একটা শব্দ পাইলাম যেটা ডিটেইলে বুঝতে হলে আমাকে ওইটা সম্পর্কিত কোনো একটা বই থেকেই ওটা জানতে হবে। তখন ওই বইটা আমি আবার খোঁজা শুরু করলাম। এইভাবে আর কি লাইব্রেরির ভিতরে ওই সাহিত্য চর্চাটা হয়। আমাদের মনে হয় দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। স্কুল কলেজের চাইতে একটু বেশি কেন বলা হলো? কারণটা হচ্ছে স্কুল কলেজে শুধুমাত্র পড়িয়েই যায়, মানুষ পড়িয়ে যায়, কিন্তু কখনো এটা ধারাবাহিকতাকে বজায় রাখতে পারে না। যেটা আমি বললাম যে একটা লাইব্রেরিতে গিয়ে আমি এইটার অনুক্রম হিসেবে আরেকটা জিনিস ধরলাম, কিন্তু স্কুল কলেজে আমার সিলেবাস বাঁধা থাকে, যে আচ্ছা এইটাই আমাকে পড়াতে হবে, এটার বাইরের জিনিস আমি পড়াইতে পারবো না। যে কারণে স্কুল কলেজে চাইতে এটার গুরুত্ব একটু বেশি বলা হচ্ছে। আর হাসপাতালের সমান কেন বলা হচ্ছে এটা সার্থকতা? কারণটা হচ্ছে হাসপাতাল যেমন মানুষের দেহের চিকিৎসা করে, লাইব্রেরি গুলা মানুষের সেরকম মনের চিকিৎসা করে। আচ্ছা, আর সামান্যই বাকি আছে। হয়তো আজকে এই পুরাটা শেষ করতে পারবো না। আচ্ছা, দেখি কতটুক শেষ করা যায়। আমি রসিকতাও করছি না, অদ্ভুত কিছুও বলছি না। যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতে সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। দেখো, লেখক কিন্তু একটা সবাই দাঁড়িয়ে সবাইকে এই কথাটা বলছেন। অর্থাৎ এমন না বিষয়টা যে তিনি শুধু বলেই যাচ্ছেন, তিনি মানুষের মনকে বুঝে সেটার বিপরীতে তাদের সেটার প্রতি উত্তর দিচ্ছেন। মানুষ হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু লেখক মানুষের মন বুঝে, যিনি বক্তা তিনি মানুষের মন বুঝে তার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করছে। যে অন্যান্য যারা তার সামনে বসে আছে, তার চিন্তাধারা তার সমরেখায় চলে না, একই রেখায় চলে না। এই বিষয়ে তিনি সম্পূর্ণ সচেতন এবং সচেতন হয়েই এই কথাগুলো বলছেন, যে এই কথাগুলো আসলে রসিকতা না। অতএব আমার কথার কৈফিয়ত দিতে আমি বাধ্য। অর্থাৎ তিনি যেটা বলতেছেন সেটা যে আসলে কোনো জোক না, কৌতুক না, সেটার বিপরীতে তার উত্তর দিতে, কৈফিয়ত দিতে, জবাব দিতে তিনি বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সে বিচারে আমার কথা যদি না টেকে, তাহলে রসিকতা হিসেবে গ্রাহ্য করবেন। গ্রাহ্য, গ্রহণ থেকে শব্দটা আসছে, গ্রাহ্য করবে, গ্রাহ্য। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে। দেখো, আমি যদি একটা বই নিয়ে তোমার সামনে সারাক্ষণ কথা বলে যাই, তুমি হয়তো বইয়ের কথাগুলো বুঝবা, কিন্তু ওই জিনিসগুলো আত্মস্থ করতে পারবা না। এই কারণেই লেখক এখানে বলছেন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। স্বশিক্ষিত অর্থাৎ হচ্ছে যে যে নিজে নিজে শিক্ষিত হয়। ধরো আমি ক্লাসে বসে স্যারের কথা শুনে যেটা আমার মাথায় ঢুকাতে পারবো, আমি একটা গাছের নিচে বসে একটা নর্মাল পিঁপড়ার পিঁপড়ার চলার সারি দেখে হয়তো এর থেকে আরো বেশি কিছু উপলব্ধি করতে পারবো। হ্যাঁ, তো এই জিনিসটা বোঝানো হচ্ছে যে স্কুল কলেজে আমাকে যে জিনিসটা শিখাতে পারছে না, সেইটা আমাকে আমি নিজে শিখাতে পারছি। এই কারণে লেখক বলেছেন স্বশিক্ষিত লোক মাত্রই
মানে সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, যে স্বশিক্ষিত সেই সুশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই। অর্থাৎ তুমি দেখবা যে যে কেউ এসে তোমাকে জ্ঞান দিতেছে, তুমি এমন কোন লোক পাও না যে তুমি হয়তো গিয়ে তার সাথে দুই তিনটা কথা বলতেছো টুকিটাকি, তুমি নিজেও একটু জ্ঞান শেয়ার করবা, ও কিছু জ্ঞান শেয়ার করবে। এই শেয়ার করার বিষয়টা কিন্তু এখন খুব একটা দেখা যায় না, খুবই রেয়ার। আমরা কি দেখতে পাই, একজনের কাছে একটা কথা বললাম, সে তার পরিপ্রেক্ষিতে যত জ্ঞান আছে সেটা তোমাকে দেওয়া শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, আমিও এটা দেখছি, যে আমি তো দেখলাম যে এরকম করলে এরকম হয়, এটা এটা করা যায় না, এটা করলে এটা হয়। সে বলতে আছে, তোমাকে বলতে দিচ্ছে না জিনিসগুলো। তো এটাই বলছে যে দাতার অভাব নেই, কিন্তু গ্রহিতার অভাব। এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। দাতা কর্ণ কেন বলা হচ্ছে? কর্ণ হচ্ছে মহাভারতের একটা চরিত্র, তো যেখানে হচ্ছে যে বলা হয়েছে যে কর্ণ যখন সন্ধান নিতে যায়, তখন হচ্ছে যে কেউ যদি তার কাছে কোনো কিছু চায়, তখন সে সেটা মানা করে না, সে সেটা দিয়ে দেয়। সেটাই এখানে বোঝানো হচ্ছে। দাতা কর্ণ, কর্ণ দান করে তাই সে দাতা। এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে, যা সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। খুব সহজ। তারা সবসময় সহজ চিন্তাটা নিয়ে থাকে। কিন্তু আসলে তোমরা যখন ভার্সিটি পাশ করে বের হবা, অনেকেই তোমাদের এই লোভটা দেখায় যে আসলে বিশ্ববিদ্যালয় শেষ, বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসলে, পড়াশোনা করে বের হয়ে আসলে জীবনে শান্তি আর শান্তি, এরপরে আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না। জিনিসটা আসলে পুরো ভোগাস কথা, ভুয়া কথা। আসলে তুমি যদি এখন জ্ঞানের চর্চা করো এবং পরবর্তীতে চর্চা করতে থাকো, তুমি হয়তো সরাসরি আহ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েই যে 50-60 হাজার টাকার একটা চাকরি পাবে এমন না। তোমাকে বের হওয়ার পরেও কষ্ট করতে হবে অনেক। কষ্ট করতে করতে দেখা যাবে যে 8-10 বছর পরে এমন একটা পর্যায়ে তুমি গেলা, যে তখন হচ্ছে যে তোমার যে ওই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কারণে তুমি আরো অনেক বেশি উপার্জন করতে পারতেছো। তো এই জিনিসটা আর কি এইখানে একটু বোঝানোর চেষ্টা করছে, যে আমরা চিন্তা করি যে পড়াশোনা করে শেষ করে দিলে শেষ। এর সুদ, সুদ বলতে বোঝাচ্ছে আসলে ওই পড়াশোনার কারণে, ওই পড়াশোনার পরবর্তী কার্যক্রম অনুযায়ী যে লাভ করা, মানে ওদের মাথায় একটা জিনিস গেঁথেই গেছে যে বিদ্যা লাভ করা মানেই ধন লাভ করা, বিদ্যার পরেই ধনটা আসছে। তো ওই ধনটাকেই তারা সুদ হিসেবে চিন্তা করছে, যে বিদ্যার সুদ হিসেবে তারা ধন লাভ করে। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ। গ্রহণ সাপেক্ষ কেন বলা হচ্ছে? সাপেক্ষ মানেই কি? সাপেক্ষ মানে হচ্ছে যে পারস্পরিক বোঝাবে, অর্থাৎ একজন আরেকজনের সাথে কিভাবে জিনিসটা গ্রহণ করছে বা দিচ্ছে, এটা বোঝাবে। অর্থাৎ মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ। আমি যে কাউকে শিক্ষা দিচ্ছি, সে কতটুকু শিক্ষা নিতে পারবে সেটাও দেখার বিষয়। আমরা শুধু দাতার মুখের দিকে চেয়ে থাকি। অর্থাৎ দেখা যায় যে আহ আগেকার দিনে আহ অভিভাবকরা বলতো যে স্যার বা ইয়ে পণ্ডিত মশাই, ছাত্রের মাংস আপনার, হাড্ডি আমার, এই ধরনের কথা বলতো। যে শিক্ষকই সবকিছু শিখাই দিবে, এই জিনিসটা অনেকে মনে করতো। কিন্তু আসলে যে গ্রহণ করতেছে, গ্রহীতা যে শিক্ষার্থী, তার কথাটা কথাটা খুব একটা চিন্তা করি না আমরা। শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় না, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহলে উদ্রেক, উদ্রেক মানে কৌতূহল জাগাতে পারেন, তার বুদ্ধি বৃদ্ধিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন। শিক্ষা বলতে পারে, শিক্ষক বলতে পারেন যে আচ্ছা তোমরা এইভাবে 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 এই পদ্ধতিতে আগালে হয়তো তোমরা এই ধরনের বিষয়গুলো লাভ লাভ করতে পারো এক পর্যায়ে। যেমন ধরো আমি তোমাদেরকে বললাম যে এসএসসি পাশ করলে তোমরা যেই জ্ঞানটা লাভ করছো সেইটা ধরে, সেটার অনুক্রম হিসাবে তোমরা কলেজে শিক্ষাটাকে চালিয়ে নিতে পারো। কলেজের শিক্ষা অনুক্রম হিসেবে তোমরা হয়তো ভার্সিটি শিক্ষা চালিয়ে নিতে পারো। এবং ভার্সিটি শিক্ষা যখন শেষ করবা, তখন এক পর্যায়ে তোমাদেরকে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে চাকরির জন্য আহ কারিকুলাম ভিটা দিতে হবে, সিভি দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। সেই ইন্টারভিউর জন্য তোমাকে এই বইগুলো পড়তে হবে।
বা এই টপিকের উপর পড়তে হবে, অথবা বিসিএস ক্যাডার হওয়ার জন্য তোমাকে এই টপিক গুলো পড়ে যেতে হবে। তো ওই জিনিসগুলো আমি তোমাকে বলে দিলাম, আমি তোমাকে কিন্তু টপিক গুলা বলে দিলাম, পদ্ধতি গুলা বললাম, এবং রাস্তাটা দেখাই দিলাম। এবং এই শুধু একটা রাস্তা দেখাইলাম না, আমি তোমাকে কয়েকটা রাস্তা দেখালাম যে কিভাবে কিভাবে তুমি সাফল্য লাভ করতে পারো। ওই রাস্তায় চলার দায়িত্ব কিন্তু তোমার। তো এই শিক্ষার্থীর কথা আমরা কখনো চিন্তা করি না, আমরা চিন্তা করি যে সে স্কুল কলেজে গেল, শিক্ষক তাকে শিখাইলো, সে হয়তো এখন রেডি ধন লাভের জন্য। যিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। অর্থাৎ তার ভিতরে যে শক্তি আছে সেটাকে শিক্ষক তুলে আনেন, তাকে ওই জ্ঞানটা দেন যে আচ্ছা তোমার ভিতরে এই অ্যাবিলিটিটা আছে, এই পারদর্শিতা আছে, পারদর্শিতা আছে। হয়তো এক একজন এক এক দিকে পারদর্শী, কেউ হয়তো বিতর্কে পারদর্শী, কেউ হয়তো গানে পারদর্শী, তার হয়তো গলাটা সুন্দর, কেউ হয়তো বুদ্ধিতে একটু পারদর্শী, সে হয়তো দাবা খেলা ভালো পারে, কেউ হয়তো আহ খেলাধুলায় ভালো ভালো পারে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষক তাকে এটা সাজেস্ট করতে পারেন, আচ্ছা তুমি এইটা করো, এটা করলে তুমি হয়তো এই এগিয়ে যেতে পারবা, জীবনে ভালো কিছু করতে পারবা। সেটাকেই বলছে প্রচ্ছন্ন মানে ঘুমন্ত শক্তি। ঘুমন্ত, অন্তর্নিহিত মানে ভেতরে থাকা, ভেতরে থাকা যে ঘুমন্ত শক্তি আছে সেই শক্তিকে মুক্ত করা, ব্যক্ত করা মানে প্রকাশ করা, যে সে মানুষের কাছে সেটা তুলে ধরতে পারবে, সেরকম করে তুলে ধরা। সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যা সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। উত্তর সাধক মানে হচ্ছে যে আহ তন্ত্র চর্চার ক্ষেত্রে যেটা বলা হয় যে সহকারী যে সাধক, প্রধান সহকারী যে, তাকে উত্তর সাধক বলা হয়। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা বাকিটা কন্টিনিউ করব। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা শেয়ার করতে পারো। স্যার আপনাদের কোর্সের ফি কত? কি বুঝি নাই তোমার কথা। আপনাদের কোর্সটার মূল্য কত? মানে কোর্স ফির কথা বলছো তুমি? জি স্যার। আচ্ছা, এটা তোমাকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে, গ্রুপে জিজ্ঞেস করে দাও। ঠিক আছে, আপাতত ক্লাসে আমরা এই আলোচনা না করি। ক্লাসে যেটা পড়ানো হয়েছে এই সম্পর্কে কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। বুঝতে পারছো কি বলছি? আজকের পড়া নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাস শুরু করার আগে তোমাদেরকে যে পর্যন্ত পড়ানো হয়েছে সেই পর্যন্ত আমি কোশ্চেন জিজ্ঞেস করব, আর তারপর থেকে আমি কন্টিনিউ করে যাব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকো।